পরদিন বিকেলে শুভ্রনীল সোহাগিনীদের বাড়িতে এলেন। সাধারণ পোশাকে, মুখে ভদ্র হাসি। দরজা খুলতেই সোহাগিনীর বাবা তাকে আন্তরিকভাবে ভেতরে বসতে বললেন। চা নাশতার পর সবার সঙ্গে পরিচয় পর্ব শেষ হলে শুভ্রনীল শান্ত কণ্ঠে বললেন, আজ আমি কোনো শিক্ষক হিসেবে আসিনি, একজন সাধারণ মানুষ হিসেবে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি। ঘরে এক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। শুভ্রনীল আবার বললেন, সোহাগিনীকে আমি সবসময় একজন মেধাবী ও সৎ মানুষ হিসেবে শ্রদ্ধা করেছি। পড়াশোনা শেষ হওয়ার পর এবং সময়ের ব্যবধানে আমি বুঝেছি ওর প্রতি আমার অনুভূতি শুধু শ্রদ্ধার মধ্যে সীমাবদ্ধ নেই। তাই আপনাদের অনুমতি ও মতামত জানতে এসেছি। সোহাগিনীর বাবা কিছুক্ষণ চুপ থেকে বললেন, তুমি যেভাবে নিজের দায়িত্বকে গুরুত্ব দিয়েছ সেটা আমাদের ভালো লেগেছে। তবে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সোহাগিনীর মতামত। সবাই সোহাগিনীর দিকে তাকাল। সে ধীরে বলল, আমি এখন নিজের ক্যারিয়ারটাও এগিয়ে নিতে চাই। তবে শুভ্রনীল স্যারের প্রতি আমার শ্রদ্ধা ও বিশ্বাস আছে। ভবিষ্যতের সিদ্ধান্ত আমরা সময় নিয়ে নিতে পারি। শুভ্রনীল হাসলেন। আমিও সেটাই চাই, কোনো তাড়াহুড়ো নয়। কথাবার্তা শেষে দুই পরিবারের মধ্যে একটি সুন্দর বোঝাপড়া তৈরি হল। বিদায় নেওয়ার আগে শুভ্রনীল বললেন, আমরা দুজনেই আগে নিজেদের স্বপ্ন পূরণ করি, তারপর সময়ই আমাদের পরবর্তী পথ ঠিক করে দেবে। সন্ধ্যায় বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল সোহাগিনী। তার মনে আজ আর কোনো দ্বিধা নেই। সামনে অনেক পথ, অনেক স্বপ্ন, আর সেই পথের শেষে হয়তো অপেক্ষা করছে এক সুন্দর ভবিষ্যৎ। ঠিক তখনই ফোনে একটি নতুন বার্তা এলো। আগামী সপ্তাহে তোমার জন্য আরও একটি সুখবর অপেক্ষা করছে, প্রস্তুত থেকো। বার্তাটি পড়ে সোহাগিনী মৃদু হেসে বলল, এবার আমি আর ভয় পাই না। এক সপ্তাহ যেন চোখের পলকেই কেটে গেল। সোহাগিনী নিজের গবেষণার কাজ নিয়ে ব্যস্ত ছিল। ঠিক এমন সময় বিশ্ববিদ্যালয় থেকে একটি ফোন এলো। অভিনন্দন সোহাগিনী, তোমার গবেষণা প্রকল্প জাতীয় পর্যায়ের বৃত্তির জন্য নির্বাচিত হয়েছে। খবরটি শুনে এসে কিছুক্ষণ নিশ্চুপ হয়ে রইল। তারপর আনন্দে মায়ের কাছে ছুটে গেল। মা, আমি নির্বাচিত হয়েছি। বাড়িতে আনন্দের পরিবেশ তৈরি হল। বাবা গর্বভরে বললেন, পরিশ্রম কখনো বিফলে যায় না। সেদিন সন্ধ্যায় শুভ্রনীলও খবরটি জানতে পেরে ফোন করলেন। অভিনন্দন, আমি জানতাম তুমি পারবে। সোহাগিনী হেসে বলল, আপনার বিশ্বাসটাই আমাকে সব সময় সাহস দিয়েছে। পরদিন বিশ্ববিদ্যালয়ে সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হল। মঞ্চে সোহাগিনীর হাতে সম্মাননা তুলে দেওয়া হলে উপস্থিত সবাই করতালি দিয়ে তাকে অভিনন্দন জানাল। অনুষ্ঠান শেষে শুভ্রনীল বললেন, তোমার জন্য আমার একটা ছোট্ট উপহার আছে। তিনি একটি সুন্দর ডায়েরি এগিয়ে দিলেন। প্রথম পাতায় লেখা ছিল, স্বপ্ন কখনো থেমে থাকে না। যে মানুষ নিজের লক্ষ্যে অটল থাকে, একদিন সাফল্য নিজেই তার দরজায় কড়া নাড়ে। সোহাগিনীর চোখে আনন্দের ঝিলিক ফুটে উঠল। ঠিক তখনই শুভ্রনীল বললেন, আগামী মাসে আমি বিদেশে একটি আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে অংশ নিতে যাচ্ছি। কয়েক মাসের জন্য দেশের বাইরে থাকতে হবে। কথাটি শুনে সোহাগিনীর মুখের হাসি একটু ম্লান হয়ে গেল। এতদিন? হ্যাঁ, তবে এটা আমার ক্যারিয়ারের জন্য খুব গুরুত্বপূর্ণ। সোহাগিনী শান্তভাবে বলল, তাহলে অবশ্যই যাবেন। স্বপ্ন পূরণের সুযোগ কখনো ছেড়ে দেওয়া উচিত নয়। শুভ্রনীল মৃদু হেসে বললেন, আর ফিরে এসে তোমার সঙ্গে অনেক নতুন গল্প ভাগ করে নেব। দুজনেই জানত সামনে আবার কিছুদিনের দূরত্ব অপেক্ষা করছে। কিন্তু এবার সেই দূরত্বে আর কোনো অনিশ্চয়তা নেই। আছে বিশ্বাস, সম্মান আর ভবিষ্যতের আশার আলো। শুভ্রনীল বিদেশে যাওয়ার দিন খুব ভোরে বিমানবন্দরে পৌঁছে গেলেন। যাওয়ার আগে তিনি সোহাগিনীকে একটি ছোট্ট বার্তা পাঠালেন, নিজের স্বপ্নে যত্ন নিও, আমি ফিরে এসে তোমার নতুন সাফল্যের গল্প শুনব। বার্তাটি পড়ে সোহাগিনীর মুখে একটুকরো হাসি ফুটে উঠল। সে উত্তর দিল, আপনার যাত্রা শুভ হোক, নিজের খেয়াল রাখবেন। বিমান আকাশে উড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের মাঝে আবার 1000 মাইলের দূরত্ব তৈরি হল। কিন্তু এবার সেই দূরত্বে কষ্টের চেয়ে বিশ্বাসই বেশি ছিল। দিনগুলো কেটে যেতে লাগল। সোহাগিনী গবেষণার কাজে আরও মনোযোগী হয়ে উঠল। একদিন তার গবেষণাপত্র একটি আন্তর্জাতিক জার্নালে প্রকাশের জন্য প্রাথমিকভাবে গ্রহণ করা হল। খবরটি পেয়ে সে প্রথমেই শুভ্রনীলকে জানাল।
কয়েক ঘন্টা পর বিদেশ থেকে ভিডিও কলে শুভ্রনীল বললেন, আমি তোমার জন্য সত্যিই গর্বিত। তুমি প্রতিদিন নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছ। সোহাগিনী হেসে বলল, আপনার উৎসাহ আমাকে সবসময় সাহস দেয়। ঠিক তখনই শুভ্রনীল জানালেন, আমার সম্মেলন প্রত্যাশার চেয়ে ভালো হয়েছে। আরও একটি যৌথ গবেষণা প্রকল্পে কাজ করার সুযোগ পেয়েছি। দুজনেই একে অপরের সাফল্যে আনন্দিত হল। কয়েক সপ্তাহ পরে সোহাগিনীর বাড়িতে একটি চিঠি এলো। খামের ওপর বিদেশি ডাকটিকিট। ভেতরে ছিল একটি পোস্টকার্ড। তাতে একটি সুন্দর শহরের ছবি এবং শুভ্রনীলের হাতের লেখা। পৃথিবীর যত দূরেই থাকি, কিছু মানুষ সবসময় হৃদয়ের খুব কাছেই থাকে। ফিরে এসে অনেক কথা বলবো। পোস্টকার্ডটি বুকের কাছে জড়িয়ে ধরে সোহাগিনী জানালার বাইরে তাকাল। তার মনে হল অপেক্ষার প্রতিটি দিন তাদের সম্পর্ককে আরও পরিণত করে তুলছে। কিন্তু ঠিক সেই সন্ধ্যাতেই শুভ্রনীলের কাছ থেকে একটি ছোট্ট বার্তা এলো। আমার দেশে ফেরার তারিখ এগিয়ে এসেছে। তোমার সঙ্গে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। বার্তাটি পড়ে সোহাগিনীর হৃদস্পন্দন আবার বেড়ে গেল। শুভ্রনীল বিদেশে যাওয়ার দিন খুব ভোরে বিমানবন্দরে পৌঁছে গেলেন। যাওয়ার আগে তিনি সোহাগিনীকে একটি ছোট্ট বার্তা পাঠালেন, নিজের স্বপ্নে যত্ন নিও। আমি ফিরে এসে তোমার নতুন সাফল্যের গল্প শুনব। বার্তাটি পড়ে সোহাগিনীর মুখে একটুকরো হাসি ফুটে উঠল। সে উত্তর দিল, আপনার যাত্রা শুভ হোক, নিজের খেয়াল রাখবেন। বিমান আকাশে উড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের মাঝে আবার 1000 মাইলের দূরত্ব তৈরি হল। কিন্তু এবার সেই দূরত্বে কষ্টের চেয়ে বিশ্বাসই বেশি ছিল। দিনগুলো কেটে যেতে লাগল। সোহাগিনী গবেষণার কাজে আরও মনোযোগী হয়ে উঠল। একদিন তার গবেষণাপত্র একটি আন্তর্জাতিক জার্নালে প্রকাশের জন্য প্রাথমিকভাবে গ্রহণ করা হল। খবরটি পেয়ে সে প্রথমেই শুভ্রনীলকে জানাল। কয়েক ঘন্টা পর বিদেশ থেকে ভিডিও কলে শুভ্রনীল বললেন, আমি তোমার জন্য সত্যিই গর্বিত। তুমি প্রতিদিন নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছ। সোহাগিনী হেসে বলল, আপনার উৎসাহ আমাকে সবসময় সাহস দেয়। ঠিক তখনই শুভ্রনীল জানালেন, আমার সম্মেলন প্রত্যাশার চেয়ে ভালো হয়েছে। আরও একটি যৌথ গবেষণা প্রকল্পে কাজ করার সুযোগ পেয়েছি। দুজনেই একে অপরের সাফল্যে আনন্দিত হল। কয়েক সপ্তাহ পরে সোহাগিনীর বাড়িতে একটি চিঠি এলো। খামের ওপর বিদেশি ডাকটিকিট। ভেতরে ছিল একটি পোস্টকার্ড। তাতে একটি সুন্দর শহরের ছবি এবং শুভ্রনীলের হাতের লেখা। পৃথিবীর যত দূরেই থাকি, কিছু মানুষ সবসময় হৃদয়ের খুব কাছেই থাকে। ফিরে এসে অনেক কথা বলবো। পোস্টকার্ডটি বুকের কাছে জড়িয়ে ধরে সোহাগিনী জানালার বাইরে তাকাল। তার মনে হল অপেক্ষার প্রতিটি দিন তাদের সম্পর্ককে আরও পরিণত করে তুলছে। কিন্তু ঠিক সেই সন্ধ্যাতেই শুভ্রনীলের কাছ থেকে একটি ছোট্ট বার্তা এলো। আমার দেশে ফেরার তারিখ এগিয়ে এসেছে। তোমার সঙ্গে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। বার্তাটি পড়ে সোহাগিনীর হৃদস্পন্দন আবার বেড়ে গেল। কয়েকদিন পর শুভ্রনীল দেশে ফিরলেন। বিমানবন্দর থেকে বের হয়েই তিনি প্রথমে নিজের পরিবারের সঙ্গে দেখা করলেন। তারপর সন্ধ্যায় সোহাগিনীকে ফোন করলেন। কাল বিকেলে সময় হবে? হবে। কোথায় দেখা করব? আমাদের পুরনো কলেজের লাইব্রেরিতে। সেখান থেকেই তো আমাদের গল্পের অনেক স্মৃতি শুরু হয়েছিল। পরদিন বিকেলে সোহাগিনী লাইব্রেরিতে পৌঁছে দেখল শুভ্রনীল আগেই এসে অপেক্ষা করছেন। আগের মতোই শান্ত হাসি, কিন্তু আজ তার চোখে যেন অন্যরকম উজ্জ্বলতা। দুজন জানলার পাশে বসতেই শুভ্রনীল একটি খাম এগিয়ে দিলেন। এটা দেখো। খাম খুলে সোহাগিনী দেখল ভেতরে একটি আন্তর্জাতিক গবেষণা প্রকল্পের আমন্ত্রণপত্র। সেখানে তার নামও সহগবেষক হিসেবে সুপারিশ করা হয়েছে। সে বিস্মিত হয়ে বলল, আমার নাম? শুভ্রনীল মাথা নাড়লেন। বিদেশে থাকাকালীন তোমার কাজের কথা আমি অনেক গবেষকের সঙ্গে আলোচনা করেছি। তারা তোমার গবেষণা দেখে খুবই মুগ্ধ হয়েছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত তোমার। আমি চাই তুমি নিজের যোগ্যতায় এই সুযোগ গ্রহণ করো। সোহাগিনীর চোখ আনন্দে ভরে উঠল। এত বড় সুযোগের কথা আমি ভাবতেও পারিনি। তুমি এই সুযোগের যোগ্য বলেই এটি এসেছে। ঠিক তখনই লাইব্রেরির ঘড়িতে ঘণ্টা বাজল। দুজনেই কিছুক্ষণ নীরবে বসে রইল। শুভ্রনীল ধীরে বললেন, আমাদের জীবনের পথ আজ অনেকটাই বদলে গেছে। আমরা দুজনই নিজের স্বপ্নের দিকে এগিয়ে চলেছি। আমি চাই ভবিষ্যতেও আমরা একে অপরের শক্তি হয়ে থাকি।
সোহাগিনী মৃদু হেসে উত্তর দিল, পাশে থাকার জন্য সবসময় একই পথে হাঁটতে হয় না। বিশ্বাস থাকলেই দূরত্ব কমে যায়। দুজনেই হাসল। লাইব্রেরি থেকে বেরিয়ে তারা কলেজের সেই পুরনো বটগাছের নিচে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। বাতাসে পাতার মৃদু শব্দ যেন তাদের দীর্ঘ যাত্রার সাক্ষী হয়ে রইল। সামনে অপেক্ষা করছে আরও বড় সিদ্ধান্ত, আরও নতুন স্বপ্ন এবং হয়তো তাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। সময় তার নিজের গতিতে এগিয়ে চলল। কয়েক মাসের মধ্যে সোহাগিনী আন্তর্জাতিক গবেষণা প্রকল্পে যোগ দিল। অন্যদিকে শুভ্রনীল নিজের শিক্ষা ও গবেষণার কাজে নতুন সাফল্য অর্জন করলেন। ব্যস্ততার মাঝেও দুজনের যোগাযোগ কখনো বন্ধ হয়নি। সাহায্য করার নামও ভালোবাসা। সন্ধ্যার আলোয় দুজন পাশাপাশি হাঁটতে লাগল। তাদের পেছনে পড়ে রইল পুরনো স্মৃতি, আর সামনে খুলে গেল নতুন জীবনের অসংখ্য সম্ভাবনার দরজা।